আব্বা, তাড়াতাড়ি আহেন। এক শহুরা পোলা কুত্তার মতো ভাইরে পিড়াইতাছে। ভাই বাঁচত না আব্বাজান, জলদি আহেন। অস্থির কণ্ঠের চিল্লাচিল্লি শুনেই কলিজা শুকিয়ে এলো সবার। সত্যি সত্যি বাড়ির বাইরে এক অপরিচিত ছেলে বেধড়ক পিটিয়ে যাচ্ছে সাইদুলকে। সাইদুলের নাক মুখ দিয়ে চুটিয়ে রক্ত পড়ছে, সেদিকে এক চুল পরিমাণ ধ্যান নেই ছেলেটার। রাগের কারণে ছেলেটার কপালে ঘাম, সেই সাথে হাতের অবস্থাও নাজেহাল। তবুও লম্বা উচ্চতার মানুষটা বেপরোয়া ভঙ্গিতে শার্টের দুই হাতা কনুয়ে তুলে ধুমছে পিটাচ্ছে সাইদুলকে। তার পাশেই মাটিতে লুটিয়ে হাহাকার করছে আরও 3টে ছেলে। শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কোনো মায়া দয়া করেনি ছেলেটা। হান্নান দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য ছেলেটাকে চিৎকার করে বলল, কে তুমি? কোথা থেকে এসেছো? কেন ওদের মারছো? এই ছেলে। যতটা কঠোর হলে এই ছেলেকে দমানো যায় সেই ভাবভঙ্গিতে বললেন হান্নান। কথাটা কানে যেতেই হাতের বাঁশটা যেন ক্ষণিকের জন্য থামল। ছেলেটার নাম মাহতিম আনসারি এবং সে পরিবার সহ গ্রামে ঘুরতে এসেছিল। পথিমধ্যে বড় বাজারের মোড়ে 4টে বখাটে ছেলে মাহতিমের চাচাতো ফুপাতো বোনগুলোকে বিশ্রী ইঙ্গিতে কথা বললে মাহতিম একটুও ছাড় দেয় না ওদের। ভয়ে ছেলেগুলো বাইক নিয়ে পালালে মাহাতিমও জিপ ছুটিয়ে ভয়ঙ্করভাবে ধাওয়া করে। একবারে বাইকের সবটাকে মাটিতে ফেলে বাঁশ তুলে অনবরত পেটাতে থাকে। হইচই হট্টগোলে গ্রামের লোকজন জড়ো হলে দ্রুত একজন দৌড়ে গিয়ে জমিদার মোল্লাকে ডেকে আনে। মোল্লা এসেই দেখেন ছেলেটার পরনে সাহেবদের মতো পোশাক, পায়ে চকচকে কালো সুজ, কালো শার্ট, কালো প্যান্ট, কালো বেল্টের বেশভূষায় এক সুদেহী পুরুষ। গায়ের রং ধবধবে সাদা না হলেও উজ্জ্বল বর্ণের মানানসই স্কিন টোন তার। রোদের দাপটে কপাল চুয়ে চুয়ে পানি পড়ছে তার। হাতের চামড়াও ভীষণ লাল হয়ে আছে যেন। এবার ছেলেটা শক্ত দৃষ্টিতে বৃদ্ধের পানে চোখে চোখ রেখে তাকালো। একজোড়া চোখের এমন ভয়ঙ্কর তেজ দেখে হান্নান চট করে ছেলেটার হাত থেকে বাঁশ ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিল। তৎক্ষণাৎ আবার পরিচয় জিজ্ঞেস করলে ছেলেটা বিরক্তিতে চুরমার হয়ে বলল, এই কুকুরের বাচ্চাগুলো এমন গ্রামে থাকার সুযোগ পায় কিভাবে? আপনি কি এই গ্রামের মোল্লা না? কিভাবে এমন জনুনি কুকুরদের গ্রামে পুষেন? ওদের বাপ টাকা দেয়? সব কয়টা শালা! হান্নান চকিত দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকাবে অমনি পেছন থেকে শোঁ শোঁ করে দুটো মাইক্রো আসার শব্দ হলো। ধুকপুক ধুকপুক করে হৃদযন্ত্র চলতেই বৃদ্ধ তৎক্ষণাৎ তরমুজের মতো চক্ষু করে ফেলল। অবাক হতবাক কৌতূহল দৃষ্টিতে দেখল একজন প্রৌঢ়া ও ছোট ছেলে বাদে 4টে ছেলে 3টে মেয়ে সমস্বরে দৌড় লাগিয়ে চেঁচিয়ে আসছে, মাহতিম ভাই, আর ইউ ওকে? মাহতিম সেদিকে লক্ষ্য রেখে রক্তাক্ত হাতের মুঠো থেকে বৃদ্ধাঙ্গুল তুলে ইশারায় সুস্থ আছে বোঝালো। ততক্ষণে দৌড়ে ভিড় হটিয়ে একেবারে মাহতিমের পাশে এসে দাঁড়ালো ভাই বোন ও বন্ধুগুলো। বোনগুলো তাড়াতাড়ি মাহতিমের হাত টেনে পানি ঢেলে রুমাল টিস্যু চেপে ধরল, সেই সাথে হাতের ঘড়ি খুলে নিল। অস্থির হয়ে ভাই ও বন্ধুগুলো বারবার জিজ্ঞেস করতে লাগলো, ব্রো তুমি ঠিক আছো? কোনো চোট লাগেনি তো? হাতে খুব ব্যথা করছে? স্কাউন্ডলকে এক চোট দেবো নাকি? মাহতিম ইশারায় ওদের উত্তেজিত অবস্থাকে থামিয়ে দিল। ঠান্ডা ও শান্ত হতে বললে এদিকে হান্নান তখন কপালে ভাঁজ ফেলে প্রৌঢ়ার দিকে চেয়েছিলেন। হঠাৎ খুশির সহাসে চেঁচিয়ে বললেন, মার্জামা তুমি? কি নসিব গো খোদা! এই সরে দাঁড়া, তাড়াতাড়ি সরে দাঁড়া। আমার মার্জামা এসেছে। মা গো, আসো আসো, এদিকে আসো। প্রৌঢ়ার গায়ে কাতানের সফেদ শাড়ি, মাথায় ঘোমটা, পায়ে নরম কালো জুতা এবং ঠোঁটে মিষ্টি হাসির ছোঁয়া। ঠিক ডান পাশেই মায়ের সাথে আসছে 12 বছর বয়সী মাহদি। মায়ের দেখা দেখি বৃদ্ধর পা ছুঁয়ে সালাম করে ফেলল। তখন মার্জা প্রসন্ন কণ্ঠে বললেন, আপনাকে দেখতে এলাম বাবা মশাই। আপনার ভিটেতে নির্মল হাওয়া খেতে এলাম, কিন্তু আসার সময় যা হলো।
কথা আটকে গেলে বৃদ্ধ আড়ষ্ট হয়ে পুরো ঘটনা জানতে চাইলে মার্জা সব খুলে বলেন। সব ঘটনা শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে সাথে সাথে পঞ্চায়েত ডেকে ওদের বিচার করতে নির্দেশ দিলেন। কুটুম নিয়ে বিশাল বাড়িতে উপস্থিত হতেই আপ্যায়নে ধুম পড়ে গেল সবার। হান্নান মোল্লার বয়স 61, 18% জমির উপর ভিটে বাড়ি স্থাপন করেছেন তিনি। গ্রামে মোল্লারূপেই বেশ খ্যাতি ওনার, তবে একমাত্র জমিদার হিসেবে এখনও নাম যশ সুখ্যাতি রয়েছে তার। 3টা ছেলে আছে, সেই সঙ্গে 3 ছেলের বউ। প্রথম ছেলেটা গত হয়েছে 7 বছর হলো, দ্বিতীয় ছেলেটা গ্রামের হেডমাস্টার, তৃতীয় ছেলেটা কাতার প্রবাসী। মোল্লা বাড়িতে কয়েক যুগ পর যেন আগমন হলো কুটুমের। হান্নান সাহেবের বন্ধুকন্যা কত যুগ পর এসেছে। পথিমধ্যে এমন দুর্ঘটনার কথা শুনে ব্যথিত হলেন খুব, কিন্তু খাতিরের জন্য লেগে পড়লেন সবাই। প্রচণ্ড রূপে মেজাজ খারাপ হয়ে আছে মাতিমের। এখানে আসাটাই ওর ভুল হয়েছে। মা কসম না দিলে কখনোই আসতো না এখানে। মাহাতিমের ফুপাতো বোন নীতি ও প্রীতি পায়ের উপর পা তুলে লেবুর শরবত খাচ্ছে। একটু পরপর মাহাদি এসে বাড়ির রিপোর্ট দিয়ে যাচ্ছে। চাচাতো ভাই শামিক সাবির শার্টের কলার টেনে সোফায় বসে আছে। বন্ধু সিয়াম সৌভিক তৌফ গরমের জ্বালায় অতিষ্ঠ বোধ করছে। এদিকে সবচেয়ে ছোট চাচাতো বোন ফারিন ঘুরঘুর করে পুরো বাড়ি দেখছে। বাড়ির দোতলা থেকে 4 জোড়া চোখ অতিথি দেখার জন্য অপেক্ষা করছে। কখন দাদাভাই তাদের খাবার ঘরে ডাকবেন সেটার জন্য প্রহর গুনছে। 3 জনের পরনে বিভিন্ন রঙের শাড়ি থাকলেও কেবল একজনের শাড়িটা সাদামাটা। বোনদের থেকে দূরে দাঁড়িয়ে আকাশ দেখছে মানবীটা। গ্রামের রেওয়াজ ও বহুদিনের ঐতিহ্য হিসেবে সব মেয়েদের শাড়ি পরার নিয়ম। বাকি 3টা বোন দোতলার সিঁড়ি ধরে ছেলেগুলোকে দেখার জন্য ছটফট করছে। একটু আগে জানতে পেরেছে বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে এসেছে। সবাই দেখতে লাজবাব, এক একটা জম্পেশ রূপবান। মেয়েগুলোও সুন্দরী এবং পোশাক আশাকেও ফিটফাট। এগুলো শোনার পর থেকেই প্রচণ্ড উৎকণ্ঠায় অস্থির হয়ে গেছে সুরাইয়া, সাবা, শাহনাজ। হালকা গোলাপি সুতির শাড়িতে ভোঁতা মুখে দাঁড়িয়ে আছে মেহনুর। হঠাৎ সুরাইয়া যেন শাহনাজের উদ্দেশ্যে চিল্লিয়ে উঠল, আপু আপু, এই দেখো ওরা আসছে। ওদের খাবার ঘরে দাদাভাই ডেকেছে, তাড়াতাড়ি দেখো আপু, তাড়াতাড়ি। সুরাইয়া থামতে দেরি, অমনি একে একে সবগুলো ছেলে ওদের দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। প্রচণ্ড স্পিডে ধুকপুক করতে থাকা বুকটা আরও বেতাল ভঙ্গিতে ছুটতে লাগলো। সত্যিই মোল্লা বাড়িতে পুরুষের আগমন অদ্ভুত অনুভূতির সঞ্চার করছিল। কিন্তু কে জানতো 3 জোড়া চোখের হাসি হাসি দৃষ্টি আকস্মিকভাবে আটকে যাবে? কে জানতো বুকের হুলস্থুল কাঁপুনিটা ধকধক করে চাবুকের মতো পেটাবে? কে জানতো সিনেমার সেই ডায়লগের মতো সত্যি সত্যিই হার্টবিট মিস হবে? সিঁড়ির রেলিং আঁকড়ে বরফের মতো শক্ত হয়ে গেল শাহনাজ। মুখের চোয়াল ঝুলিয়ে হাঁ করে ফেলল সুরাইয়া। বিস্ফোরণ চাহনিতে আশ্চর্য হয়ে শব্দ গুলিয়ে ফেলল সাবা। সকলের হইচই চিল্লাচিল্লি যখন সহসা থমকে গেল, তখন কৌতূহল মনে পিছু তাকায় মেহনুর। 3 বোনের অমন মুখভঙ্গি দেখে সাথে সাথে ভ্রু কুচকন করে দোতলা থেকে নিচে দৃষ্টি ফেলল। অমনি শরীরের প্রতিটি পশম কাটা দিয়ে সূচের মতো বিঁধল। শুধু দৃষ্টি আটকে রইল সুদেহী সুদীর্ঘ সৌম্য দর্শনের ন্যায় এক সুদর্শন পুরুষের উপর, যার প্রশস্ত বুকটা কালো শার্টের আড়ালে আঁটসাঁটভাবে ঢেকে আছে। শার্টের 2টো টপ বোতাম খোলার কারণে উন্মুক্ত বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। লোভনীয় বস্তুর মতো, নয়তো অনেকটা কাঙালের মতোই তাকিয়ে আছে তার বিশাল বুকের দিকে। কোমরে কালো বেল্টের সাহায্যে শার্টটা ইন অবস্থায় রয়েছে। কানে ফোন লাগিয়ে অন্য হাতটা পকেটে গুজে মানুষটা রকচটা ভঙ্গিতে চলে যাচ্ছে। মাথার এক ঝাঁক চুল ট্রিম কাটে রূপ নিলেও সেই চুলগুলো জেলের কারণে অটল হয়ে আছে। স্বল্প মুহূর্তের অল্প দর্শনে দেখা তৃষ্ণা একটুও মিটল না যেন। আর সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ চোখের পাতা বুজে ফেলল।
কেউ জানে না আগামীকাল কি আসতে চলেছে, কেউ কিছুই জানে না কি হতে যাচ্ছে, কিভাবে মুখোমুখি হবে এই মানুষটার। কেউ কি বেঁকে বসবে শেষমেশ, নাকি অপেক্ষা করছে অন্য কিছুর ক্ষণকাল? বিধ্বস্ত শরীর নিয়ে রুমে ফিরল মাহাতিম। রাগে ক্ষোভে বিরক্তিতে কালো শার্টটা টেনে টুনে যেই খুলবে অমনি দরজায় কে যেন টোকা মেরে দৌড়ে পালালো। মাহাতিম ওই অবস্থায় দ্রুত শার্টের বোতাম লাগিয়ে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজার বাইরে মুখ দিল। কিন্তু আজব ব্যাপার, বাইরে কেউ নেই। প্রচণ্ড আশ্চর্য হতে গিয়ে ক্ষেপে উঠল মাহাতিম, গলা ফাটিয়ে চেঁচিয়ে ডাকলো, শৌভিক, সিয়াম, তৌফ, এক্ষুনি আমার রুমে আয়। শৌভিক, তুই কি শুনতে পাচ্ছিস? কথা শেষ হতে দেরি সবকটা রুম থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো কাজিন ও বন্ধুরা। সৌভিক দৌড়ে এসে মাহাতিমের রুমে ঢুকলে একে একে সবাই চলে এলো ওরা। মাহাতিম তখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত, চোখে মুখে বেজায় রাগ ফুটিয়ে ক্রুদ্ধ সুরে বলল, তোদের মধ্যে কেউ কি আমার সাথে ফাজলামি করছিস? যদি করে থাকিস একেবারে খুন করে ফেলবো, বলে দিলাম। এখনো সময় আছে, ফটাফট বল কে করেছিস এই কাজ। প্রচণ্ড অবাক হয়ে একে অপরের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকাতে লাগলো সবাই। পরক্ষণে সবাই স্বনস্বরে জবাব দিল, অসম্ভব, আমরা কি করেছি? মাহাতিম সে কথার উত্তর না দিয়ে শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। খালি গায়ে বিছানায় বসে একে একে সকলের দিকে ক্ষিপ্ত দৃষ্টি ছুঁড়ে কোমর থেকে বেল্ট খুলে হাতে প্যাঁচাতে লাগলো। প্যাঁচাতেই গম গম গলায় বলল, একটু আগে দরজায় কে নক করেছে? আমি যে রুমে প্রাইভেসি মেনটেন করি সেটা কি পিটিয়ে স্মরণ করাবো? তাড়াতাড়ি বল কে করেছিস। সবার মুখ নিষ্প্রভ ভঙ্গিতে কাঁচুমাচু করছে। মাতিম এখানে আসার পর থেকেই ভয়ানক রাগ দেখাচ্ছে, যেখানে ওর মধ্যে তো রাগের কোনো চিহ্নই ছিল না। সর্বদা হাসি খুশি ও ফাজলামি করাটা যার পছন্দ, সেই ব্যক্তি এমন শক্ত আচরণ করছে, এটা মানা খুব কষ্টকর। সৌভিক নীরবতা ছিন্ন করে মাহাতিমের পাশে এসে বিছানায় বসে পড়ল। শালা কী কারণে রাগটা দেখাচ্ছিস বলতো? তুই তেমন রাগ দেখানোর বান্দা না। এইখানে আসার পরপরই তুই জোয়ালামুখী বারুদ হয়ে বসে আছিস, ব্যাপার কি বলতো? সৌভিক নীরবতা ছিন্ন করে মাহাতিমের পাশে এসে বিছানায় বসে বলল, একটা রিসর্ট বুক করলে কি হতো? মা এমন নস্টালজিক প্লেসে আনবে কল্পনাও করিনি। আমি বারবার না করেছি ঘোরার জন্য কোনো গ্রামের কথা তুলবে না। আমি বারবার না করেছি ঘোরার জন্য কোনো গ্রামের কথা তুলবে না। আমার গ্রাম পছন্দ না, সেই জায়গায় আমাকে গ্রামে এনে ছেড়ে দিল। আমি কালকেই এখান থেকে চলে যাব। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্ড, আই ওয়ান্ট টু গো। মাহাতিমের তেজালো কথা শুনে সৌভিক নিরুত্তর বসে থাকলো। আগুনে ঘি ঢাললে ভয়ানক কারবার হবে ভেবে চুপ রইল। এর মধ্যে চাচাতো বোন ফারিন অপ্রসন্ন কণ্ঠে বলল, মাহাতিম ভাই, তুমি কেন আনইজি ফিল করবে? দুপুর থেকে দেখছি তুমি গোমরা মুখে রাগারাগি করছো। কেন করছো ভাই? কেউ কি কিছু বলেছে? এবার ফারিনের প্রশ্নে ফুপাতো বোন নীতিও যুক্ত হলো। অনুযোগের সুরে বলল, ভাই তুমি সত্যি কিছু লুকাচ্ছ, এটা আমিও দেখেছি। খাবার টেবিলে বসেও তুমি ঠিক মতো। ভাইয়া কি হয়েছে তোমার? আমাদের কাছে বলো তো খুলে। মাহাতিম দৃষ্টি নত করে ফ্লোরে তাকিয়ে রইল। উত্তর না পেয়ে চাচাতো ভাই সাবির শান্ত সুরে বলল, তুমি কি এ বাড়ির মেয়েদের জন্য আউটফিল করছো? প্রশ্ন ছুটতেই একজোড়া চোখ সাবিরের দিকে ভয়ঙ্করভাবে পড়ল। সাবির এতটা বিব্রত কখনো হয়নি। সেই সাথে সাথে চোখ নামিয়ে কণ্ঠ নিচু করে বলল, আই এম সরি মাহতিম ভাই, বাট আমার মনে হচ্ছিল মেবি তুমি মেয়েদের জন্য সাফোকেট ফিল করছো। সাবিরের ম্লান মুখটা দেখে মেজাজটা শান্ত করল মাহাতিম। শক্ত বাক্য বলার জন্য ঠোঁট খুললে সেটা দ্রুত সামলে নিয়ে ধাতস্থ সুরে বলল, এবাড়ির ছোট মেয়েরা জাস্ট বেহায়া। খাবার টেবিলে বসেও আমি শান্তি পাইনি। একটু পর পর আমার গা ঘেঁষা দিয়ে চলে যায়। এত ছ্যাঁচড়া একটা মেয়ে হয়? ওই মেয়ে কি জানে আমি ওর কত বড়? এইভাবে আমার সাথে ঘেঁষাঘেঁষির মানে কি? আমাকে দেখলেই বিনা কারণে হি হি করে হাসতে থাকে। মেজাজটা খারাপ হয়ে আছে ওই বুলশিটের জন্য। আমি এখানে থাকবো না, ব্যাস। রাগের সঙ্গে তেজ মিশিয়ে কথাটুকু শেষ করল মাহাতিম।
হাতে প্যাঁচানো বেলটা ঠিকঠাক মতো বিছানায় চাকতির মতো করে রাখলো। তেজালো সুরেই নীতির উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলল, লাগেজ থেকে আমার শার্টটা দে নীতি, আর লেফট সাইডে ট্রাউজার পাবি। নীতি বড় ভাইয়ের আদেশ মতো কাজ করতে থাকলে বাকিরা নিজেদের মধ্যে চাওয়া চাই করতে থাকে। ইশারায় কিছু কথোপকথন সেরে মাহাতিমের দিকে দৃষ্টি দিল সবাই। তো বুক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, দোস্ত বিলিভ মি, তুই একা এইখানে ভিকটিম না, আমিও ফাঁসছি। ছোট মেয়েটা আসতেও একটা শয়তান, কানের নিচে থাপড়াতেই ইচ্ছে করছে আমার। আব্বুকে ইনফর্ম করতে জানালার কাছে গেছি, অমনি পিছন থেকে গ্যাট গ্যাট করে হাসতেছে। মাইরি কি জঘন্য হাসি, আরেকবার সামনে পাইলে রে দেখিস চুল ছিঁড়া কি করি। তৌফির উত্তেজিত অবস্থার মধ্যে প্রীতি কপাল কুঁচকে প্রচণ্ড আশ্চর্য দৃষ্টিতে তাকালো। ততক্ষণে নীতির দেওয়া সাদা টি শার্ট মাহাতিম পরছিল। প্রীতি নিজের বিস্ময় উগরে তৎক্ষণাৎ বলে উঠল, তোমরা কি যাতা বলছো ভাই? ছোট মেয়ে যে কি করছো? ওকে কি তোমরা চিনো? ওকে কি দেখেছো? ওকে দেখলে তোমরা স্বপ্নেই কথা তুলতে পারত না। তোমরা যার কথা বলছো সে বেবি মেজাজটা হাড়ে হাড়ে ফাজিল, ওই তোমাদের সাথেই আর কি করতেছে। প্রীতির কথায় সায় জানিয়ে শেষে ফারিন নীতিও যুক্ত হলো। ফারিন বিরক্তির সুরে বলল, আমিও প্রীতির কথায় একমত ভাইয়া। এই বাড়িতে 4টা মেয়ে আছে। বড়টা শাহনাজ, মেজোটার নাম সুরাইয়া, সেজোটা সম্ভবত সাফা, ছোটটার নাম মেহনুর। তুমি কি মেহনুকে দেখছো? আচ্ছা, মেহনু দেখতে কেমন বলো তো? মাহাতিম ফট করে উত্তরের জন্য ঠোঁট খুলে বলল, আমি নাম ধাম জানি না। লাল শাড়ি পরা ছিল, কপালে খচ্চরের মতো বড় টিপ দেয়, আর চোখটা মেবি বড়। গায়ের রংটা সম্ভবত প্রীতির মতোই, বাট ওই মেয়েটা আরও চাপা। ভাইয়ের মুখে এমন উটকো বর্ণনা শুনে ফারিন ও নীতি মৃদু ভঙ্গিতে হেসে ফেলল। প্রীতি তাদের স্বল্প হাসিতে যুক্ত হয়ে সরল কণ্ঠে বলল, ভাইয়া, মেহনু তোমার চেয়েও ফর্সা। সাহিত্যের ভাষায় ও ডাগর ডাগর চোখ, কপালে টিপ তো দূরে থাক, মুখে ও সামান্য কেমিক্যাল পর্যন্ত মাখে না। ওর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি ছিল। আর তুমি যার বর্ণনা দিচ্ছ ওইটা সুরাইয়া, দা ফাজিলের হাড্ডি। মেহনুর তো কত শান্ত, একদম লক্ষ্মী একটা মেয়ে। ও তো তোমাদের সামনেই আসবে না। তুমি জানো মাহিদি সারাক্ষণ মেহনুরের কাছে থাকে। শক্ত মুখে কিছুক্ষণ নীরব থেকে সরু চোখে তাকালো মাহাতিম। গলাটা শান্ত করে জিজ্ঞেস করলো, বয়স কত ওই মেয়ের? তোর চেয়ে ছোট না? প্রীতি হো হো করে হেসে দিয়ে বলল, ভাইয়া, ওই মেয়ে ফারিনের চেয়েও ছোট। আমি যদিও ইন্টার কমপ্লিট করে ফেলেছি, কিন্তু মেহনু সেই তুলনায় একদমই ছোট্ট মানুষ। প্রীতির কথা টান মেরে এবার ফারিন বলে উঠল, জানো ভাই, এই বাড়ির রুলসগুলো বড়ই অদ্ভুত। এখানে ছোট বড় সব মেয়েদের শাড়ি পরা লাগে। মেহনুর যে এত ছোট সেটা কিন্তু শাড়ির জন্য বোঝা যায় না। তবে একটা জিনিস সত্যি, মেহনুর মেয়েটা খুবই মিষ্টি। মাহাতিম ওদের অযথা বকবক শুনে চাপা বিরক্তিতে মুষড়ে পড়ছিল। এসব বেহুদা প্যাচাল আর শুনতে না চেয়ে সোজাসুজি ওদের চলে যেতে বলল। নীতি, প্রীতি, ফারিন সহ চুপচাপ সবাই রুম থেকে চলে গেল। দরজায় ছিটকিনি তুলে জানালায় পর্দা টেনে বিছানায় গেল মাহাতিম। মাথার নিচে ডান হাতে তালু ঢুকিয়ে দৃষ্টি সরাসরি ঘূর্ণায়মান ফ্যানের দিকে স্থির করে ভাবতে লাগলো, এ বাড়িটা হান্নান শেখের। হান্নান শেখ নানা ভাইয়ের বন্ধু। নানা ভাই এখন আর বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন অনেক বছর আগে। হান্নান শেখের কোনো মেয়ে না থাকায় তিনি মার্জাকে প্রচুর আদর করতেন, নিজের মেয়ের মতো ভালোবাসতেন। এজন্যই নিজের বাবাকে বাবা আর হান্নান শেখকে বাবা মশাই বলে ডাকতেন মার্জা। কিন্তু বিয়ের পরপরই যোগাযোগ কমে যায় বাবা মশাইয়ের সাথে। মাহাতিম দুনিয়ায় আসার পর থেকে সাংসারিক চাপে ব্যস্ত হয়ে পড়ে, যোগাযোগ ক্ষুণ্ণ হয়ে যায় তাদের সাথে। মাহাতিম ছোট থেকেই গ্রাম অপছন্দ করত। গ্রামের সৌন্দর্য সম্পর্কে রুচি কম ছিল, কিন্তু মার্জা অনেকটা জেদ দেখিয়ে গ্রামে এনেই ছাড়লেন। হায়াত মতের কথা চিন্তা করে হান্নান শেখের সাথে সময় কাটাতে এলেন। মায়ের আদেশ অমান্য করার স্পর্ধা দেখাতে পারেনি মাহাতিম। চুপ করে নত মুখে সব কিছু মেনে নিয়েছে। কিন্তু এবারের মেজ মেয়েটার উগ্র আচরণে প্রচণ্ড গা জ্বালাতন করছে। এমনিই মেয়েগুলো বয়সে খুব ছোট, তবু সুরাইয়ার আচরণ একটু বেশিই জঘন্য। কাল যদি উটকো কিছু করার চিন্তায় থাকে
ঠাস করে 2 গাল রাঙিয়ে আঙুলের ছাপ বসিয়ে দেবে মাহাতিম। মনে মনে তীব্র সংকল্প করে ঘুমিয়ে পড়ল সে। রাতটা পরম শান্তি, পরম ঠান্ডা, পরম আবেশীভূত অবস্থায় কাটল ওর। ভোর 5টা না বাজতেই ফোনের অ্যালার্মটা বাজতে লাগলো। ঘুমের আড়ম্বর ভেঙে বিছানা থেকে উঠে দাঁড়ালো মাহাতিম। অ্যালার্মটা বন্ধ করে ট্রাউজারের পকেটে সেটা ঢুকিয়ে দরজা খুলে চুপচাপ বাইরে পা দিল। ওর রুমটা বারান্দার শেষ প্রান্তে ছিল বলে লম্বা বারান্দা হেঁটে আসতে হলো। আস্তে আস্তে বারান্দার নিচে দৃষ্টি ফেলে দেখল বাড়ির মহিলারা জেগে উঠেছে। মাহাতিম সিঁড়ি ধরে নিচে নামলে বড় বউ সুজলা এগিয়ে আসলেন। ঝলমল মুখে হাসি ফুটিয়ে বললেন, তুমি দেখি খুব তাড়াতাড়ি ওঠো মাহাতিম, অথচ তোমার মা এখন ওঠেনি। রাতে তোমার ঘুম হয়েছে তো বাবা? দেখো বাবা, মিথ্যা বলো না, কষ্ট হলে সব বলবে, কেমন? মাহাতিম সহজ হাসিতে জবাব দিল, জি আন্টি, অবশ্যই বলবো। আমার ভালো ঘুম হয়েছে। তাছাড়া ভোর সকালে ওঠাটা আমার দীর্ঘদিনের অভ্যাস। এই অভ্যাসটা মা করতে পারেনি, এজন্য ঘুমিয়ে আছেন। উত্তর শুনে মিষ্টি করে হেসে দিলেন সুজলা। হান্নান শেখের মরহুম বড় ছেলের স্ত্রী উনি। শাশুড়ি মারা যাওয়ার পর থেকেই তিনি দুহাতে নিপুণভাবে সংসার সামলাচ্ছেন। মাহাতিমকে হাত মুখ ধোয়ার জন্য কলপাড়ে নিয়ে গেলেন এবং বালতিতে মগ ডুবিয়ে সেটা মাহাতিমের দিকে এগিয়ে বললেন, মুখ ধোও বাবা, আমি তোমার জন্য তোয়ালে গামছা নিয়ে আসি। মাহাতিম মগটা নিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে ফেলল। পুরোপুরি ফ্রেশ হলে সুজলার দেওয়া গামছায় হাত মুখ মুছে সেটা ফেরত দিল। সুজলা ভেজা গামছা নিয়ে চলে গেলে মাহাতিম বাড়ির ভেতর ঢুকে ঘুরে ঘুরে সব কিছু দেখতে লাগলো। বাড়িটা বেশ পুরনো হলেও বেশ সুন্দর। দোতলা বাড়ির ঠিক মাঝখানে আঙিনা। আঙিনার উভয় প্রান্তে দোতলা থেকে নামার জন্য 2টো সিঁড়ি আছে। দক্ষিণ দিকের সাইডটায় বাড়ির মেয়েরা থাকে, উত্তর দিকের সাইডটায় থাকছে কুটুম অর্থাৎ অতিথি। মাহাতিম নিজের রুমে আসতেই জানালার পর্দা সরিয়ে আলোকিত করে দিল। পকেটে 2 হাত গুজিয়ে আকাশে দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। স্নিগ্ধ সকালের ঠান্ডা হাওয়ায় মাহাতিমের মন মাতালো হচ্ছিল। হঠাৎ কিছুটা দূরে অবস্থিত একটা বাংলা ঘরের দিকে দৃষ্টি আটকালে কপাল কুঁচকে এলো ওর। সেই বাংলা ঘরটা টিনের ছিল এবং জানালাও ছিল মস্ত বড়। জানালার ডান দিকটায় হেলান দিয়ে গোলাপি শাড়ি পরা একটি মেয়ে কি যেন করছিল। মাহাতিম ওই সামান্যতম দৃশ্য দেখে প্রচণ্ড কৌতূহলে জন্ম নিয়ে উঠল। সে দেখল মেয়েটার হাতে বই এবং মুখের ওপর চুল আছড়ে পড়ছিল। ব্লাউজের রং রানী গোলাপি কালারের এবং হাতা একদম কোণে পর্যন্ত। চুলের বহর এত দীর্ঘ ছিল যেটা সম্পূর্ণ চোখ ধাঁধানো। এত দীর্ঘ কেশের মেয়ে মাহাতিম কোনো দিন দেখেনি। চোখ দিয়ে অ্যানালাইসিস করে অনুমান করল মেয়েটার চুল কমপক্ষে হাঁটু পর্যন্ত, কিন্তু ফেসটা একদমই দেখা যাচ্ছে না বাতাসের জন্য। চুলরা যেন বেহায়ার মতো উঠছে। ওই বাংলা ঘরের জানালার দিকে মাহাতিম কতক্ষণ তাকিয়েছিল জানা নেই। পেছন থেকে মাহাদির ভাইয়া বলে ডাক দিতেই সদ্বিদ ফিরে পেল মাহাতিম। মৃদু ভঙ্গিতে চমকে উঠতেই মাথা পেছনে ঘুরিয়ে দেখল ছোট ভাই মাহাদি 3/4 প্যান্ট ও পোলো শার্ট পরে দাঁড়িয়ে আছে। মাহাতিম স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, রাতে কোথায় ছিলি? কার কাছে ঘুমিয়েছিস? মাহাদি চুপচাপ বিছানায় বসে বলল। মাহাতিম জানালায় আরেকবার তাকিয়ে মাহাদির দিকে দৃষ্টি দিয়ে বলল, কোন আপু? মাহাতিম প্রশ্ন করছিল ঠিকই, কিন্তু দৃষ্টি বারবার জানালার বাইরে ছুটে যাচ্ছিল। অজানা অচেনা মেয়েটার মুখ দেখার জন্য মন প্রচণ্ড রূপে আনচান করছিল। মাহাতি ব্যাপারটা লক্ষ্য করতেই তড়িৎ গতিতে দৌড়ে এসে মাহাতিমের পাশে দাঁড়ালো। মাহাতিমের দৃষ্টি লক্ষ্য করে যেন বাইরে তাকালো, অমনি মাহাদির ঠোঁটে হাসি ছলকে আসলো। খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, এটা তো মেহনুর আপু। আপু এখানে? আর আমি আপুকে কত জায়গায় খুঁজে আসলাম। আচ্ছা ভাইয়া থেকো, আমি যাই। বলতে দেরি, অমনি অস্থির হয়ে যাওয়ার জন্য পা বাড়ায় মাহাদি, কিন্তু পেছন থেকে হাত টান লাগলে থমকে যায় সে। মাথা ঘুরিয়ে হাতের দিকে তাকিয়ে দেখে মাহাতিম হাত টেনে ধরে আছে।
অন্য হাতটা তখনও পকেটে গোজানো মাহতিমের। চোখে শক্ত দৃষ্টি দেখা যাচ্ছে। মাহাদি ছোট্ট একটা ঢোক গেলে ভীতু চাহনিতে ভাইয়ের দিকে কম্পিত সুরে বলল, ভাইয়া তুমি হাত ধরলে কেন? মাহতিম শূন্য উত্তরে কাঠ হয়ে রইল। সে চোখ রাঙিয়ে তাকালে 13 বছর বয়সী মাহাদি মারাত্মক ভয় পেয়ে যায়। ভয়ার্ত কণ্ঠে বলতে থাকে, ভাইয়া মেরো না, আমাকে মেরো না, হাত ছাড়ো ভাইয়া। মাহাদির অবস্থা এমন দেখেও রাগ কি করবে, উল্টো পেট ফাটা হাসি পাচ্ছিল মাহতিমের। কোনো রকমে হাসি আটকে কাঠিন্য মুখ করে বলল, এই মেয়েটা টিনের ঘরে কি করে? মাহতিমের অমন শক্ত কণ্ঠ শুনে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলত। মাহতিমের অমন শক্ত কণ্ঠ শুনে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলল মাহাদি। চোখ নিচু করে ভীতু স্বরে বলল, আপু অনেক বই পড়ে ভাইয়া, আপুর কাছে প্রচুর বই আছে। উত্তর শুনে কপালটা ভাঁজযুক্ত হলো মাহতিমের। সে আবার জানালার বাইরে দৃষ্টি দিয়ে দেখল মেহনুর একই ভঙ্গিতে বই পড়ছে। দৃষ্টি ফিরিয়ে মাহাদিকে গম্ভীর কণ্ঠে বলল, না, এই মেহনুরকে আমার কাছে নিয়ে আয়। আদেশ শুনে চকিত ভঙ্গিতে প্রশ্ন করল মাহাদি, কেন ভাইয়া, ভুলেও মেহনুর আপু এখানে আসবে না? সে ছেলেদের সামনে আসে না। আজব, তোকে কোন দিক দিয়ে মেয়ে লাগে? মানে? তুই কি মেয়ে? ও যে তোর সামনে আসে, রাতে তোকে নিয়ে ঘুমিয়ে পড়ে, সেগুলোর মানে কি? মাহাদি মুখ ফুলিয়ে বলে, আমি ছোট না, আপু আমাকে আদর করে। রাতে ঘুমালি কিভাবে? তোর তো শোয়া ভালো না। মাহতিম ততক্ষণে হাত ছেড়ে দিলে মাহাদি চুপচাপ কাঁচুমাচু ভঙ্গিতে বলল, আপুর রুমে 2টা বিছানা ছিল ভাইয়া, আপু জানলার পাশেরটায় ঘুমাইছে, আমি অন্যটাই। ভাইয়া আমি যাই। মাহতিম হ্যাঁ বধূকে মাথা নাড়িয়ে যেতে বোঝায়। অমনি ছুট লাগিয়ে মাহদি দৌড়ে পালায়। সকালে সূর্যটা পূর্ণ মায়ায় উদ্দীপ্ত হলে সবাই নাস্তা সেরে যার যার রুমে চলে যায়। কিন্তু বিছানায় বসা মাত্রই নিচ থেকে এমন চিল্লাচিল্লির আওয়াজ আসে যে সবাই হকচকিয়ে ওঠে। এমন জোরদার টোন শুনে কেউ রুমে থাকতে পারেনি। হইচইয়ের আওয়াজটা মাহাতিমের মনে হচ্ছে, কিন্তু সে কেন গলা ফাটিয়ে কথা বলছে? কি হয়েছে নিচে? কাকে এমন ভয়ানক গলায় বকছে? মেহনুর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। মাথার মাঝখানে সিথি তুলে একটা খেজুর বেনি করার চিন্তায় ছিল। ঠিক তখনই জ্যাঠাতো বোন শাহনাজ তীব্র উৎকণ্ঠায় অস্থির হয়ে দরজা ধরে উকি দিয়ে বলল, সুরাইয়াকে বাস দিচ্ছে মেহেরুন, তাড়াতাড়ি নিচে নাম, আমি দাদাভাইকে ডাকার ব্যবস্থা করতে চাই, জলদি নিচের পরিস্থিতি সামলা তুই। মেহনুর ভ্রু কুঁচকে তৎক্ষণাৎ চিরুনি থামিয়ে ফেলল। ড্রেসিং টেবিলে চিরুনি রেখে প্রশ্নাত্মক সুরে বলল, কি হয়েছে বাবু, বাস দিচ্ছে মানে কি? শাহনাজ নিচ থেকে দোতলায় উঠে প্রচুর হাঁপাচ্ছিল। নিজেকে শান্ত করার জন্য বড় একটা ঢোক গিলল। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে দ্রুততার সঙ্গে বলল, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে মেহেরুন, মা ছোট মা কেউ থামাতে পারছে না। আল্লাহ বুবু, তাড়াতাড়ি তুমি দাদাভাইকে ডাকতে যাও। শাহনাজ জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে তাড়াতাড়ি হান্নানকে ডাকার জন্য দৌড়ে যায়। মেহনুর বেনি করার চিন্তা বাদ দিয়ে সেকেন্ডের মধ্যে খোপা বাঁধিয়ে নেয়। কিন্তু চিন্তার বিষয়, নিচে সবাই যাবে কি করে? নিশ্চয়ই ওখানে ছেলেগুলো থাকবে। তাছাড়া সুরাইয়াকে বাঁশ দেওয়ার কথা উঠল কিভাবে? চিল্লানোর শব্দ ক্রমাগত বেড়ে যাচ্ছে। অনেকগুলো কণ্ঠের হইচই নিচ থেকে শোনা যাচ্ছে। এদিকে হতবুদ্ধির মতো রুমে পায়চারি করছে মেহনুর। কি করে ছেলেগুলোর সামনে যাবে? কিভাবে সামলাবে এমন উটকো পরিস্থিতি? অসম্ভব বলে মনে হলেও এই মুহূর্তে কিচ্ছু মাথায় আসছে না ওর। কান ঝালাপালা হয়ে যাচ্ছে শব্দের জন্য। বারবার দরজার দিকে নজর দিচ্ছে মেহনুর। সেই সঙ্গে পা চালিয়ে অনবরত উত্তর টু দক্ষিণ দিকে ক্রমাগত হাঁটছে সে। যদি বুবু এসে সবটা সামলে ফেলে তাহলে আর নিচে যাওয়ার দরকার নেই। কিন্তু শব্দের তেজটা বলে দিচ্ছে বুবু এখনও দাদাভাইকে আনতে পারেনি। বাধ্য হয়েই হোক বা অন্য কোনো কারণে মেহনুর ঠিকই ঝামেলা মেটানোর জন্য ব্যবস্থা করবে। সাদা পাড়ের গোলাপি আঁচলটা চট করে মাথায় টানল মেহনুর। নাক পর্যন্ত আঁচল দিয়ে মুখটা ঢেকে ফেলল। অমনি রুম থেকে দ্রুত গতিতে বেরোয় মেহনুর। যেতে যেতে বারান্দার নিচে দৃষ্টি ফেলে সবটা দেখতে থাকে। আঙিনার ঠিক মাঝখানে লম্বা মতো একটা পুরুষ দাঁড়িয়ে আছে।
সুরাইয়াকে পারে না বেকায়দায় থাপড়াতে আসে। সুরাইয়া মাথা নুয়ে ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। ক্ষণে ক্ষণে বজ্রকণ্ঠে ধমক শুনে গা কাঁপিয়ে শিউরে উঠছে। বাড়ির সবাই প্রায় উপস্থিত, কিন্তু সামলাতে পারছে না কেউই। সুরাইয়াকে যেভাবে ধমকাচ্ছে সে দৃশ্যটুকু দেখলে ভয়ে গা পর্যন্ত শিউরে ওঠে। এদিকে আর এগোতে পারল না মেহনুর, পা থামিয়ে দাঁড়িয়ে গেল সে। অন্যদিকে আঙিনার এক কোণায় তটস্থ অবস্থায় দাঁড়িয়েছিল সাবা। বারান্দার দিকে দৃষ্টি যেতেই দ্রুত নিচে নামতে ইশারা করল। মেহনুর সেটা দেখে সঙ্গে সঙ্গে ভীতু চেহারায় না বোধকে মাথা নাড়াতে লাগলো। মেহনুরের এমন ভীরুতা দেখে রাগে কটমট করে উঠল সাবা। এদিকে মাহাতিম চিল্লিয়ে যাচ্ছে, ঠাস ঠাস দোকানে চর মারলেও সোজা হওয়ার চান্স আছে? কি সমস্যা তোমার? হ্যাঁ, কথা বললে কথা কানে যায় না? বয়স কত তোমার? মাত্র 18। এখনই এত ব্লা ব্লা কাহিনী কিভাবে দেখাচ্ছ? ভংচং করে ঢং দেখিয়ে যেভাবে বেড়াচ্ছ, লজ্জা করে না? তুমি কি জানো আমি তোমার চেয়ে খুব বেশি বড়? কি জন্য এমন ফাজলামি করছো? ঠোঁট উল্টিয়ে কাচুমাচু ভঙ্গিতে বাচ্চাদের মতো করে বলল সুরাইয়া। আমি চিঠিটা দেখিনি, সত্যি বড় আপু চিঠিটা আপনাকে দিতে পাঠিয়েছে, বলেছে আপনার হাতে চিঠিটা দিয়ে চলে আসতে। পকেট থেকে হাত বের করে চুলের ব্যাগ ব্রাশ করলো মাতিম। চোখে মুখে রাগী ভাবটা তখন তুমুল আকারে থাকলেও সংযত করার চেষ্টায় ছিল। পান থেকে চুন খসলেই পাশে থাকা মেয়েটিকে ঠাঁটিয়ে দুটো চড় মারতে ভুল করবে না এখন। কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই নাছোড়বান্দা অকালপক্ষ গাধি কিভাবে সামনে এসে কথা বলার সাহস দেখাচ্ছে। মাহাতিমের ইচ্ছে করছে গলা টিপে ফাজিল মেয়েটাকে একেবারে মেরে ফেলতে, কুটি কুটি করে বস্তায় ভরে পদ্মা যমুনায় ভাসিয়ে দিতে। কিন্তু বিষ ভরা আফসোস, এটা কশিনকালেও সম্ভব না। তাই মাহাতিম নিজের রাগটা সামলানোর জন্য উপরের দিকে মুখ তুলে চোখ বন্ধ করল। শব্দ করে নিঃশ্বাস ছাড়তেই কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পাতা খুলল, কিন্তু এক মুহূর্ত যেন ওভাবেই দৃষ্টি আটকে রইল ওর। পরক্ষণে চোখ দুটো বিস্ময়ে ভস্ম হলে সাথে সাথে কপালে ভাঁজ পড়ল। মাহাতিম যখন উপরের দিকে মুখ তুলে নিঃশ্বাস ছাড়ছিল তখনই মেহনুর উল্টো সুরে উল্টো ঘুরে নিজেকে আড়াল করছিল। কিন্তু মেহনুরের পেছন দিকটা ঠিকই দেখতে পাচ্ছিল মাহাতিম সহসা থমকে গেলে মার্জা এই সুযোগে ছেলেকে ইচ্ছে মতো বকতে লাগলো। সুজলা চুপচাপ সুরাইয়াকে সেখান থেকে নিয়ে গেল। ভাগ্যিস সুরাইয়ার মা বাড়িতে ছিল না, না হলে কেমন কেলেঙ্কারি হতো সেটা কেউ জানে না। এদিকে হান্নান শেখ তড়িঘড়ি করে বাড়িতে ঢুকলে মার্জা তৎক্ষণাৎ বাবা মশাইয়ের কাছে ছুটে গিয়ে সব খোলাসা করতে ব্যস্ত হলো। শাহনাজ চুপচাপ নতমুখে সিঁড়ি ধরে উপরে চলে যাচ্ছিল। মাহাতিমের চুপটি দেখে বন্ধু ও কাজিনরা ঘাবড়ে গেলেও পরক্ষণে নীতির কাছে মূল ব্যাপারটা ঠিকই ধরা পড়ল। নীতি একবার ভাইয়ের দিকে তাকালো, আরেকবার তাকালো মেহনুরের দিকে। শাহনাজ ততক্ষণে বারান্দায় এসে নিচু স্বরে কিছু বলতেই মেহনুর তৎক্ষণাৎ দৌড়ে পালায় রুমের দিকে। কিন্তু পথিমধ্যে মাথা থেকে আঁচল পড়ে যায় ওর। প্যাঁচানো খোপা আলগা হয়ে দৌড়ের গতিতে খুলে যায় সেটা। ধাপে ধাপে চুলের বহর কাঁধ থেকে পিঠে, পিঠ থেকে কোমরে, কোমর থেকে সোজা হাঁটুর কাছে আছড়ে পড়তেই মেহনুর ডিরেক্ট রুমে ঢোকে। আর দেখতে পেল না মাহাতিম। তখনই সদ্বিদ ফিরে পেয়ে মুখ যেই নিচু করবে অমনি কাজিনদের কৌতূহল দৃষ্টি ওকে অপ্রস্তুত করে দিল। মাহাতিম শূন্য মুখে কয়েক সেকেন্ড চুপ থাকলে নিজেই নীরবতা ছেদ করে বলল, আমার মুখে কি সিনেমা চলছে? তোরা সিনেমা দেখছিস? তাকে আছিস কেন? পুরো 8 জন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে হুট করে পেট ফাটা হাসিতে সবগুলো মেতে উঠল। ওদের হাসি দেখে আহাম্মক হয়ে গেল মাহাতিম। লুটোপুটি খেয়ে হাসাহাসি করছে এখন। কি নিয়ে এমন হাসাহাসির কীর্তি হচ্ছে কিছুই বুঝতে পারল না ও। নীতির কথায় মাহাতিম ক্ষুব্ধ ভঙ্গিতে চুপচাপ রুমে যেতে বাধ্য হলো। নীতি শুধু এটুকু বলেছিল, ভাইয়া মেহনুরকে ডাকি।
এটুকু প্রশ্ন শুনেই মাহাতিম যেন দারুণ লজ্জা এবং উটকো ইয়ার্কির কারণ হিসেবে আধোমুখে বসে রইল। সুরাইয়া একটু আগে যে তামাশা করলো সেটা মনে উঠলেই গা রিরি করে ওঠে ওর। মাহাতিম আঙিনায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, তখন কোত্থেকে যেন সুরাইয়া এসে উদয় হলে মাহাতিমের সামনে একটা চিঠি বাড়িয়ে ধরল। তখন কোত্থেকে যেন সুরাইয়া এসে উদয় হলে মাহাতিমের সামনে একটা চিঠি বাড়িয়ে ধরল। ওর ঠোঁটের কোণে হাসির ঝলকটা দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু মাহাতিম তখন এতটাই আশ্চর্য হয়েছিল ফোনের ওপাশে জবাব দিতে একদমই ভুলে গিয়েছিল। সুরাইয়া কিন্তু থেমে নেই, সে বেহায়ার মতোই হোক বা ন্যাকামির জোরে চিঠিটা সুন্দর করে ধরে দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব যেন প্রেমিকের সামনে ভীষণ লজ্জায় হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে। মাহাতিম আর ডানে বাঁয়ে তাকায় না, এমন কণ্ঠে চেঁচিয়ে উঠে তাতে মারাত্মক ভয় পায় সুরাইয়া। এরপর শুরু হয় কুরুক্ষেত্র এবং মাহাতিমের বজ্রকণ্ঠ। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে মাহাতিম এসব ভাবছিল, কিন্তু দরজার কাছে 3টা টোকা পড়তেই চোখ মেলে দরজার দিকে তাকালো। অমনি তড়াৎ করে বিছানায় উঠে হান্নান শেখকে ভেতরে আসার অনুরোধ করলো। হান্নান শেখের গায়ে সাদা লুঙ্গি ও ঘিয়ে রঙের পাঞ্জাবি পরিহিত ছিল। তিনি দরজার 2 দ্বার রুদ্ধ করে পায়ে পায়ে বিছানায় এসে কাছে বসলেন। মাহাতিম সহজাত হাসিতে কিছু বলার জন্য চনমনে ভাব প্রকাশ করলে হান্নান শেখ মৃদু হাসির সুরে বললেন, দাদু, তুমি কি মাপ চাওয়ার জন্য ঠোঁট নাড়াচ্ছ? তাহলে সেটা করো না। আসলে আমার মেজর নাতনিটা একটু সোজা না, সে সব সময় সীমার বাইরে থাকতেই পছন্দ করে। দোষটা আসলে আমাদের মাহাতিম দাদু, তোমার না। বৃদ্ধ হান্নানের নরম আচরণে কিছুক্ষণ চুপ করে থাকে মাহাতিম। বৃদ্ধর পানে তাকিয়ে থেকে অদ্ভুত শ্রদ্ধায় মুগ্ধ হচ্ছিল সে। নীরবতার জালে ছিদ্র করে মাহাতিম শান্ত সুরে বলে, দেখুন দাদু, এসব স্ক্রু ঢিলা মেয়ে মানুষকে একটু টাইটে রাখবেন। আমি না হয় আপনার কাছের মানুষ, কিন্তু আমার জায়গায় যদি বাইরের কোনো দুশ্চরিত্র পুরুষ হতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপের দিকে চলে যেত। আপনিও জানেন আর আমিও জানি, একটা মেয়ের জন্য এমন অসভ্যতা আমি নিশ্চয়ই শোভা পায় না। তাছাড়া একটা ব্যাপার বুঝিয়ে বলুন তো দাদু, আপনার আরও 3টে নাতনি আছে, তারা তো এরকম করে না। শানাজ আমার চেয়ে ভালোই ছোট, তবে ও নীতির সমবয়সী। ওর মধ্যে তো এরকম উগ্রপনা দেখিনি। সাবাও যথেষ্ট অমায়িক আচরণ করেছে। মেহনুর তো ছেলেদের সামনেই আসে না, তাহলে মেজো নাতনিটা এরকম কেন? কথাটুকু শুনে হান্নান শেখ চাপা ক্লেশে দৃষ্টি নিচু করল। ঠোঁটে ওনার হাসি জড়ানো থাকলেও কণ্ঠ কেমন নিষ্প্রভ ছিল। মাহাতিম বৃদ্ধর অবস্থা যেন কিছুটা হলেও বুঝতে পারছিল, কিন্তু মুখে কিছু বলল না। হান্নান বুক ভর্তি নিঃশ্বাস টেনে সেটা সশব্দে ছেড়ে দিয়ে হালকা গলায় বলল, অতি আদরে বাদর হয়, কথাটা শুনেছ? মাহাতিম প্রশ্ন শুনে উত্তরের জন্য হ্যাঁ বোধকে মাথা নাড়ল। আর চোখে উত্তরটা জেনে হান্নান এবার স্পষ্ট করে বলল, মেজ বৌমা একটু বেশি আহ্লাদী, নিজের মেয়েকে একটু আহ্লাদী বানাতে গিয়ে চরম অসভ্য বানাইয়ে ফেলেছে। আমরা যখন ভুল করি তখন আমরা বকা খাই, আর সুরাইয়া তখন আদর পেত। তফাৎটা এবার বুঝছো? যাই হোক, আজকের ঘটনা নিয়ে আমি নিজেই খুবই লজ্জিত। লজ্জায় মাথাটা এভাবে কাটা যাবে ভাবতেও পারিনি। তা দাদু, তুমি এই বুড়ো মিনটিটুকু সম্মান হিসেবে রেখো। দয়া করে বাইরে এই ভুলেও সাতকান না করো, তাহলে নাতনিদের বিয়ে দিতে পারবো না। মাহাতিম আশ্বস্ত সুরে হাসি দিয়ে বলল, একজনের জন্য 10 জনকে শাস্তি দিয়ে তো লাভ নেই দাদু। আমি এখানে মেহমান হিসেবে এসেছি, মেহমান হিসেবেই চলে যাব। মাঝের ঘটনাটুকু অবশ্যই ভুলে যাব। আপনি চিন্তামুক্ত থাকুন। সুরাইয়ার সেই ঘটনার পর মাহাতিম একটু নিস্তার পেল, কিন্তু স্বস্তি পেল না একদম। বারবার মনের মধ্যে অলিখিত কথার মতো কিছু অপ্রকাশিত উত্তেজনা যেন ঘুরঘুর করছে। চোখের সামনে না চাইতেই কিছু অদ্ভুত দৃশ্য ভেসে উঠছে। দুপুরের পর ঠিক বিকেলের দিকে বাইরে বেরোলো সে। রুমের বাইরে গিয়ে জানতে পারলো মাকে নিয়ে সবাই নাকি কাকে যেন দেখতে গিয়েছে। বাড়িতে একটা কাকপক্ষীও নেই বটে। মাহাতিম বিরক্ত বোধ করছিল বলে ট্রাউজারের 2 পকেটে হাত গুজিয়ে হাঁটছিল। বাড়ির প্রতিটি রুম সহ সব কিছু দেখার জন্য ছোট্ট প্ল্যান করলো। মানুষহীন বাড়িটা বড্ড খাঁ খাঁ করছে এখন।
চারপাশটা শুনশান হয়ে উদাস অবস্থা বিরাজ করছে। সাদা টি শার্ট এবং নেভি ব্লু ট্রাউজার পরে দক্ষিণ দিকের সাইডটায় চলে আসলো মাহাতিম। সিঁড়ি দিয়ে উঠতেই শান্ত নয়নের সব কিছু দেখতে লাগলো। পা চালিয়ে হাঁটতে হাঁটতে শূন্য রুমগুলো দেখলো মাহাতিম। তখনই সে বুঝতে পারল এগুলো আসলে মেয়েদের রুম। যেহেতু বাড়িতে কেউ নেই, তাই স্বচ্ছন্দে তাদের রুমে ঢুকে চার দেয়ালের সূক্ষ্ম কারুকাজগুলো দেখছিল। কিন্তু বিধি যে অন্য কিছুর পরিকল্পনায় মত্ত ছিল সেটা কেউ জানত না। ভাগ্য যে এমন জায়গায় সুতো বেঁধে দিচ্ছিল যেটার জটটা আসলে খুলবে না। মাহাতিম মুগ্ধ দৃষ্টিতে সব কিছু পরখ করতেই একদম কোণার দিকে দ্বিতীয় রুমটার সামনে চলে আসলো। দরজা তখন খোলা এবং পর্দা দুপাশে চাপানো ছিল। সেই নিশ্চিন্ত মনে ভেতরে পা রাখতেই চোখ দুটো আকস্মিকভাবে স্থির হয়ে গেল। বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রণা ক্ষিপ্র গতিতে ছুটতে লাগলো। ধুকপুক ধুকপুক করে দুই কানের নরম পর্দায় বুকের চাবুকাঘাত স্পষ্ট শুনতে পাচ্ছিল। কি হচ্ছিল নিজের সঙ্গে কিছুই টের পাচ্ছিল না সে। শুধু চোখ দুটো চুম্বকের মতো দৃশ্যপটে সেঁটে আছে। ফুসফুসের অমন বেগতিকভাবে ক্রিয়ার জন্য কিছু বলার সাধ্য ফুরিয়ে গেছে। মাহাতিম যে কখন রুমে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি একজন। সে রুমের ভেতরে সদ্য গোসল করে শাড়ি পরার কার্যে লিপ্ত ছিল। দরজার দিকে পিঠ দেওয়াতে খেয়াল করেনি একদম। আঙুলের ফাঁকে শাড়ির কুচি আবদ্ধ করে মাথা নুয়ে মগ্ন ছিল। গোছানো কুচিগুলো একত্র করে যেই শাড়ি তুলে পেটের কাছে গুজবে, এক পলকের জন্য আয়নার দিকে তাকায় মেহনুর। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ চাহানিতে স্তব্ধ হয়ে যায় ও। চোয়াল ঝুলিয়ে হাঁ করে তাকালে অজান্তেই হাত ফসকে সাজানো গোছানো কুচিগুলো পড়ে যেতে লাগলো। শাড়ির কুচিগুলো ছেড়ে দিয়ে হতভম্ব হয়ে গেছে মেহনুর। আয়নার পানে দৃষ্টি দিয়ে বাকরুদ্ধ হয়ে আছে। মাহাতিম কখন এসে দরজার কাছে দাঁড়িয়েছে এটুকু টের পায়নি সে। বুকটা ধড়াস ধড়াস করে কাঁপছে ওর। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের অবস্থাও পলকহীন। হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো মেহনুর। এমনভাবে নিঃশ্বাস নিতে লাগলো গলার কাছে শিরাগুলো স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল। খুবই অপ্রকৃতস্থভাবে নিঃশ্বাস টানছিল। মাহাতিম এতক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকলে মেহনুরের অমন দৃশ্য দেখে আকস্মিকভাবে সদ্বদ ফিরে পেল। গায়ের প্রতিটি পশম কাঁটার মতো চিরচির করে উঠছিল। এ কেমন দেখে ফেলল সে। মানে সে কি সত্যি একটা ভয়ানক কাজ করে ফেলেছে? এই কাজের শাস্তি কি আদৌ আছে? অদ্ভুত একটা অপরাধ বোধে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে এলো মাহাতিম। রুমে ঢুকেই দুহাতে ধাম করে দরজা লাগিয়ে রুদ্ধ দরজায় পিঠ লাগিয়ে দিল। ঠোঁট ভেদ করে শব্দযোগে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়তে লাগলো। 1 মাইল দৌড়ালেও বুঝি এমন করুণ অবস্থায় নিঃশ্বাস ছাড়ে না মাহাতিম। কপালের উপর ঘামও রীতিমতো চকচক করতে লাগলো। নিজেকে শান্ত ও স্থির করতে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। কাটায় কাটায় 10 মিনিট পর ধীরে সুস্থে বিছানায় এসে বসল। দৃষ্টি তখন ফ্লোরে রেখে স্তব্ধ ভঙ্গিতে বসেছিল। জীবনে অনেক মেয়েকে সে দেখেছে, যুবতী, নারী, বালিকা, সাবালিকা সবই সে দেখেছে, কিন্তু আজকের মতো অন্যমনস্কা উদাসীনী আগে কখনো দেখেনি। সেই রূপের কাছে দৃষ্টি আটকে যায়। সেই চোখের মাঝে যেন দিক হারিয়ে ফেলে। সেই ভুঁইয়ের মাঝে অভিভূত হতে হয় বারবার। সাদা রঙের মাঝে গোলাপি রঙটা মিশালে যেমন রূপের দেখা মিলতে পারে, তেমনি গায়ের রং ছিল মেহনুরের। চোখের দৃষ্টি ছিল অতল স্পর্শে গভীরতম। ভ্রু দুটো ছিল সরু ও খুব সুন্দর। চোখ দুটোর পাপড়ি ছিল ঘন পাপড়িময় পল্লব। পলকের জন্য যখন চোখের পাতা বুজে আসে তখন দেখা যায় রাজ্যে শ্রীযুক্ত অনন্য সৌন্দর্য। কম্পমান অষ্ট দুটি কৃষ্ণচূড়া ফুলের মতো রক্তিম লাল ওর। কৃষ্ণচূড়া ফুলের উপর বাতাসের স্পর্শ লাগলে যেমন হেলে দুলে দুলতে থাকে, ঠিক তেমনি থরথর করে ঠোঁট দুটো কাঁপছিল ওর। মাহাতিম অমন ভরা রূপের সৌন্দর্য দেখে তীব্র উৎকণ্ঠায় ছটপট করছিল। আকস্মিক আকর্ষণটা ভোলার জন্য তৎক্ষণাৎ সে চোখ বন্ধ করল, কিন্তু বেহায়া মনটা মস্তিষ্কের বিপরীতে কল্পনা করতে ব্যস্ত হলো। কোনো কিছুই আর সঠিক কায়দায় ভাবতে পারল না।
চিকন চিকন আঙুলগুলো সাদাটে শাড়িতে অসংখ্য কুচি করছিল। পেটের কাছে কুচিগুচ্ছ গুছাতে গিয়ে পেটের কাছটায় শাড়ি তুলেছিল। তুলেই যখন যথাস্থানে গুজবে তখনই বাকরুদ্ধ হয়ে গেল মেহিনুর। এদিকে মাহাতিমের ভেতরটা তুফানের মতো লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। একের পর এক জলোচ্ছ্বাসের তীব্র ঝাপটা ভয়ঙ্করভাবে মনের উঠোনে আছড়ে পড়ছে। ঠোঁট ও চোয়াল বরফের মতো শক্ত হয়ে আসছে। নিজেকে স্থির রাখা বড় দায় ছিল ওর জন্য। তবুও নিজেকে সংযত করে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিল। কিন্তু মেহিনুরের অবস্থা যে বেগতিক মাত্রায় খারাপ হয়ে যাচ্ছিল সেটা হয়তো মাহাতিম জানে না। বাবা দাদাই ছাড়া অন্য কোনো পুরুষের সামনে যে মেয়ে আসতো না, আজ এমনভাবে একজন পুরুষের সামনে আসলো, সেটা সত্যি লোমহর্ষক ঘটনার মতোই ছিল। মেহিনুর তখন অবাক, হতবাক, নির্বাক হয়ে গেল। শাড়িটা পরার মতো মানসিকতা একেবারেই লুপ্ত হয়ে গেছিল। টিকটিক করে সময়ের স্রোত অনেকক্ষণ পেরিয়ে গেল। অনুমান করা না গেলেও বাইরে সাঁঝের আধার নেমেছিল। চতুর্দিক থেকে আল্লাহু আকবার ধ্বনিটা নির্জনতা ভেদ করে মূর্ছনার মতো ছড়িয়ে পড়ছিল। আজানের সুরে পুরোপুরি চৈতন্য ফিরে পায় মেহিনুর। আবিষ্কার করে রুমের ভেতর ঘুটঘুটে অন্ধকার। লাইট জ্বালানো হয়নি, সেই সঙ্গে বাড়ির আনাচে কানাচে এখনও কেউ বাতি জ্বালায়নি। তার মানে এখনও কেউ বাড়ি ফেরেনি। অন্ধকারের মধ্যে আন্দাজের সঙ্গে শাড়ি পরল মেহিনুর। পিঠের ওপর আঁচল টেনে জবুথবু হয়ে ঢাকল নিজেকে। অন্ধকার নিঃশেষ করে লাইট জ্বালিয়ে দিল সে। আধভেজা দরজার দিকে নজর পড়তেই বুকটা কাপড় চিপড়ে ফেলার মতো মুচড়ে গেল ওর। বয়সের গণ্ডি 16 পেরিয়ে 17 কোঠায় পা দিলেও ছোট থেকেই অন্তর্মুখী স্বভাবের মেয়েও। চঞ্চলতার স্বভাব মেহিনুরের বড্ড অপছন্দ। একটু বুঝতে শেখার পর থেকেই কম কথা বলে। প্রয়োজনীয় আড্ডাটা দাদাভাইয়ের সাথেই বেশি দেয়। বেশিরভাগ সময় বিভিন্ন লেখকের বই পড়তে পড়তে চলে যায়, তবে বাকিটুকু সময় পড়াশোনার জন্য খাটায়। আর প্রয়োজন মতো মা ও বড় মার সাথে রান্নাঘরে চলে যায়। মেহিনুর নিজেকে চূড়ান্তভাবে শান্ত করে চুপচাপ বাইরে পা রাখল। ডানে ও বামে ভালো মতো দেখে নিয়ে সিঁড়ি ধরে নিচে নামলো। আঙিনায় দাঁড়িয়ে ওদের ঠিক বিপরীত দিকের দোতলার দিকে তাকালো। কেবল একটা রুমের লাইট জ্বলছে সেখানে, বাকি সব রুম অন্ধকার। মেহিনুর পরপর দুটো ঢোক গিলে আঙিনার বাতিটা আঙিনার বাতিটা জ্বালিয়ে দিল। একইভাবে সিঁড়ির বাতি, উঠোনের দিকে বাতি, বড় 3 বোনের রুমেও বাতি জ্বালিয়ে রান্নাঘরে গিয়ে চুলোয় চায়ের পানি চড়ালো। দাদাভাই মসজিদ থেকে ফিরেই চায়ের জন্য অপেক্ষা করবে, কিন্তু আজ দাদাভাইয়ের সাথে কিভাবে আড্ডা দেবে? সেই পুরুষোচিত দৃষ্টির কবলটা কিভাবে মুখ ফুটে বলবে? এটা অসম্ভব, বলাই যাবে না ওর পক্ষে। রাতের দিকে খাবারের পর্ব হলো, কিন্তু মাহাতিম খেতে এলো না। অনেকবার ডাকা সত্ত্বেও মাহাতিম খাবারের জন্য রাজি হলো না। মেহিনুর অতিথির জন্য রুমের ভেতরে খাবার খেয়ে নিত, কিন্তু আজ যে প্লেটের ভাত পলিথিনে পুড়ে গোয়ালের গরুকে খেতে দিয়েছে সেটা কেউ জানে না। ভাতের একটা কণাও গলা দিয়ে নামবার জো নেই দুজনের। চোখ বন্ধ করলে এখনও সেই দৃশ্য ভেবে গা শিউরে ওঠে। রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ল সে, কিন্তু ঘুম এলো না একটুও। খোলার জানালার বাইরে আবদ্ধ হওয়া চোখ দুটো অশ্রুতে টলমল করে বর্ষণ হচ্ছিল। নীরবে নিভৃতে আড়ালে অপ্রকাশ্যে চুপি চুপি নিঃশব্দে বাঁধ ভাঙা কান্নায় মেহনুর ঠোঁট কামড়ে কাঁদছিল। নিজেকে কড়া নিয়মে রেখেছে এতদিন, কঠোরভাবে সেসব নিয়মকানুন মেনেছে। আজ বাতাসের মতো এক ঝটকায় সব কিছু শেষ হয়ে গেছে। অন্যদিকে বুকের ভেতর হাঁসফাঁস করছে মাহাতিমের। জীবনের এমন পর্যায়ে এসে কখনো পস্তাতে হবে ভাবতেও পারেনি সে। ঘন্টার পর ঘন্টার সময় চলে গেলে নীতির রুমের সব কাজিন সহ বন্ধুদল আলোচনায় বসে। কয়েক ঘন্টার ব্যবধানে মাহাতিমের অবস্থা এমন কেন হয়েছে সেটাই ভেবে পাচ্ছে না ওরা। নীতি বোনদের মধ্যে বড় হলেও বুদ্ধিতে সবার বড়। সৌভিক বন্ধুদের মধ্যে সবচেয়ে হারামি হলেও কাজের বেলায় ন্যায়নিষ্ঠ। নীতি ও সৌভিকের কাছে ব্যাপারটা উদ্ভট লাগলো এবং তখনই প্ল্যান করলো সোজা সাপটা মাহাতিমকে জিজ্ঞেস করবে। সব কিছু ঠিকঠাক মতো ভেবে সবাই মাহাতিমের রুমে এসে বসে, ঘেরাও করে ধরে মাহাতিমকে।
সবার প্রথম নীতি প্রশ্নটা করে। তোমার কি হয়েছে বলবা? তুমি যে মুখে তালা লাগানোর মতো মানুষ না, এটা আমরা সবাই জানি, কিন্তু তোমার যে কিছু একটা হয়েছে এটা অন্তত আমি বুঝে গেছি। বলো না ভাইয়া, কি নিয়ে টেনশনে আছো? টি শার্ট পড়ুয়া মাতিম চুপ করে রইল। পাশ থেকে সাবির সোজাসুজি প্রশ্ন করল। আমরা যাওয়ার পর নির্ঘাত কিছু হয়েছে ভাই? আই এম ডেম শিওর তুমি তো বিন্দাস মুডে ছিলা। আমরা আসতে না আসতেই তোমার কি হলো? সবাই যখন দফায় দফায় প্রশ্নের জেরায় ফেললো তখন সত্যি রাগ চলে আসলো ওর, কিন্তু নিজেকে ধাতস্থ করে শান্তরূপে পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক দৃষ্টিতে বলল, আমি যা বলবো মায়ের কাছে লাগিয়ে দিবি না তো? সবাই একসাথে বলে উঠল, একদম না। মাতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে গলা ভিজিয়ে নিল। দৃষ্টিটা সবার দিকে নিক্ষেপ করতে করতে শান্ত সুরে বলল, বাড়িতে কেউ ছিল না, নোট দ্য পয়েন্ট। বাড়িতে কেউ ছিল না। আমি হান্নান নানার বাড়িটা দেখার জন্য একা একা ঘুরছিলাম। যেহেতু বাড়িতে কেউ নেই তাই সবার রুমে ঢুকে কারুণিক সজ্জা দেখছিলাম। বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি দোতলার রুমটাই মেহনুর ছিল। ও আমাকে দেখে কেমন ডেঞ্জারাস রিয়াকশন দিয়েছে সেটা আমি ডিসক্রাইব পর্যন্ত করতে পারবো না। আমি তো নিজেই শখে ছিলাম। ও যে বাড়িতে আছে আমি এটুকু পর্যন্ত জানতাম না। জানলে আমি জীবনে ওর রুমে যেতাম না। সাচ এ টেরিফিক লুক। আমার এখনো চোখে ভাসছে। মাহাতিমের কথা শুনে সবাই হাঁ করে নিজেদের মধ্যে চাওয়াচাই করল। সবাই সংকুচিত দৃষ্টিতে ঢোক গেল। মেহনুরের সাথে প্রথম সাক্ষাৎ হয়ে গেছে ভেবে নীতি খুশি হলেও সেটা মাহাতিমের চেহারা দেখে প্রকাশ করল না। সাবির চোখের ইশারায় সিয়ামকে ইঙ্গিতপূর্ণ কথাটা বোঝালো। সিয়াম কথাটা বুঝে মাথাটা হ্যাঁ সূচকে ঈষৎ নাড়িয়ে মাহাতিমের দিকে দৃষ্টি দিল। সরল কণ্ঠে বলল, দোস্ত, ইটস নর্মাল। তুই তো টেনশন করছিস কেন? তাছাড়া ওই খাবরা মেয়ের জন্য তুই এমন আপসেট থাকবি? মাহাতিম দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, হুইজ ঘাওরা? কি বললি তুই? সিয়াম চট করে কিছু বলতে যাবে অমনি মাথায় তড়াৎ করে চারটি খেলো। চারটিটা সৌভিক মেরেছিল। সিয়াম মাথায় হাত বোলাতে বোলাতে অকথ্য ভাষায় গালি দিতেই সৌভিকের ধমক খেলো। প্রীতি এতক্ষণ চুপ ছিল, সে হঠাৎ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব, যদি সত্যি না বলো সোজা কাকিমার কাছে বিচার দিব। মাহাতিম ক্লান্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে বলল, বলে ফেল। জননীর নামে থ্রেট দিতে যাস না। মা জননী শুনলে কি কাহিনী করবে আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। সবাই উৎসুক দৃষ্টিতে টান টান উত্তেজনা নিয়ে প্রীতির দিকে তাকালো। ফারিন এমনভাবে তাকিয়েছিল যেন প্রীতির মুখটা চোখ দিয়ে গিলে খাবে। প্রীতি সেদিকে ধ্যান না দিয়ে বলল, মেহনুরকে দেখলে কি বুকে ধুকপুক হয়? মাহাতিম এমন উদ্ভট প্রশ্ন শুনে কিছু বলবে অমনি মুখের কথা টেনে তৌফ ক্রুদ্ধ স্বরে বলল, বাহ হয় বাহ। আর একবার জিজ্ঞেস করিস তোর থাপনায় পুকপুকানি বুঝামু। বড় ভাইয়ে এসব প্রশ্ন করে? 2 দিনের মাইয়া কেমনে সবার সামনে প্রশ্ন করে? হায় রে কপাল, এই দুনিয়া আসলো। ওই মাহতিম, তুই তোর বোনগুলিরে টাইট দেস না কেন? শালা কেমনে ঠাস ঠাস কোয়েশ্চেন করতেছে। আমার বোন হইলে থবড়ায় আর না কানসা ফাটাই। মাহাতিম গম্ভীর হয়ে বসে থাকতেই তৌফের কথা শুনে হেসে ফেলল। হাসির ভঙ্গিতে তৌফের পিঠ চাপড়ে বলল, আমি ওদের এটাই শিখিয়েছি দোস্ত, কোনো প্রশ্ন আসলে হ্যাজিটেট না করে সোজা আমাকে বলে দিতে। পেটে কথা রেখে লাভ কি? তাছাড়া প্রীতি এখন 20, শুধু শুধু ধমকাবো কেন? এবার প্রীতির দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল মাহাতিম, শোন প্রীতি, সম্ভাষণ। আমি ওকে দেখলে ধুকপুক ফিল করি না। ওর মতো পুচকির জন্য আমার হার্টবিট ফাস্ট হবে? বয়সের হিসেবটা একবার মিলিয়ে দেখ। শি ইজ টু মাচ জুনিয়র। এটা তো চলে না প্রীতি। তোর ভাইয়ের বয়স কি ভুলে গেলি? মাহাতিমের কথা শুনে সবাই নীরবে তাকিয়ে রইল। এক হতাশার নিঃশ্বাস সবার বুক ঠেলে বের হলো তখন। কাজ ও দায়িত্বের চাপে মাহাতিম যে 30-এর কোঠা পেরিয়ে ফেলেছে সেটা সবাই জানতো। মাহাতিম হাসির সুরেই বলতে লাগলো, তোরা আমার লাইফটা যে সেটেল করতে যাচ্ছিস আমি জানি। আমি এটাও জানি তোরা পুরো ইনফরমেশন কালেক্ট করে এখানে আসার প্ল্যান করেছিস। যেই শুনেছিস এ বাড়িতে 4টা মেয়ে আছে আর সবাই বেশ সুন্দরী, তখনই তোরা চুপি সারে প্ল্যান বানিয়ে আমাকে টেনে আনলি। মা যেখানে আমার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, আচ্ছা
মা যেখানে আমার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে না, সেখানে তোরা এমন কাহিনী করবি ভাবা যায় না। আমি তো ভুলেও এখন কোনো গ্রামে আসতাম না। তোরা যদি চাপাচাপি না করতি আমি সত্যি আসতাম না। কিন্তু দয়া করে কাউকে আমার ঘাড়ে চাপাস না। ছুটিটা কাটাতে এসেছি, শান্তিমতো কাটাতে দে। আবার প্রফেশনাল লাইফে ব্যস্ত হয়ে পড়লে কবে আসবো জানা নেই। তোদের সব কটাকে আমি চিনি। সৌভিক, দেখ বন্ধু, তুই আমার 3 বছরের জুনিয়র হওয়া সত্ত্বেও আমাকে এনাফ বুঝিস। তোর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা এজন্যই টিকেছে, কারণ তুই আমার উপর কোনো বিষয় নিয়ে ফোর্স করিস না। প্লিজ দোস্ত, তোরা কেউ আমাকে এসব প্রেম বিয়েতে জোর জবরদস্তি করিস না। মন থেকে কিছু ফিল করলে এমনিতেই ওসবে ভিড়তে বাধ্য হব, কিন্তু মনের বিপক্ষে কিছু করা আমার জন্য পসিবল না। সৌভিক তো ফসিয়াম কিছুক্ষণ চুপ থাকলো। মাতিম ওদের সবার বড়, কিন্তু আচরণের দিক দিয়ে ততই যেন ওদের প্রিয়। সৌভিকদের সাথে এক এলাকায় পরিচয় এবং সেই থেকেই ওদের সঙ্গে খাতির। জীবনে আর কোনো ক্লোজ বন্ধু মাতিম বানায়নি। অনেকগুলো কাজিন থাকা সত্ত্বেও নীতি ও প্রীতি দেশেই থাকে। বছরে একবার বাংলাদেশে আসে, এবারও ব্যতিক্রম হয়নি। সাবির স্বামী দুজনেই ভাই বলতে অজ্ঞান। ফারিন আরও বেশি পাগল। মাহাতিমের স্বভাবটা একরোখা হলেও ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে রেগে যায়। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুললে যা হয়, মাহাতিমের মধ্যে সেটাই দেখা যায়। তবে সহজাত শান্ত স্বভাবের ব্যক্তি মাহাতিম। নিজেকে সাধারণভাবে রাখতে এবং মানুষের সাথে শান্ত চেহারায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে সে। জীবনটা গোছানো হলেও নিজেকে কঠোর বিধিনিষেধে রাখতে পছন্দ করে। কিছু মানুষের জীবনে সব থাকা সত্ত্বেও অদ্ভুত শূন্যতা যেমন বিরাজ করে, তেমনি মাহাতিমও তার গোছানো জীবনে কিছু একটার কমতি অনুভব করে। সকালের নাস্তাটা সারতে খাবার ঘরে যায় মাহাতিম। সেখানে গিয়ে দেখে সবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। শুধু নীতি ও শাহনাজ একসঙ্গে গল্প করে রুটি তরকারি খাচ্ছে। মাহাতিমকে বসতে দেখে শাহনাজ তড়িঘড়ি করে উঠে প্লেট এগিয়ে 2টো রুটি ও একটা বাটিতে তরকারির ঝোল বেড়ে দেয়। মাহাতিম পুনরায় টেবিলে বসতেই মাহাতিম রুটি ছিঁড়তে থাকে। ছেঁড়া রুটিটা ঝোলে চুবোতেই নীতি কথার মাঝে শাহনাজকে বলে ওঠে, সকাল থেকে মেহরুনকে কোথাও দেখলাম না, ও কোথায়? ও কি ঘুম থেকে ওঠেনি? খেতে গিয়ে মাত্রাতিরিক্ত হোঁচট খেল মাহাতিম। ঝোলে ভেজানো রুটিটা আর দাঁতে চিবানোর সাহস পাচ্ছে না। মেহনুর যে লজ্জায় আর রুম থেকে বেরোচ্ছে না, স্পষ্টরূপে বুঝে গেছে মাহাতিম। নিজেকে প্রচুর গালাগাল করলো সে। কাল কেন ওদিকটায় গিয়েছিল? একটা মেয়েকে লজ্জায় ফেলার ইচ্ছে কোনো কালেই ওর ছিল না। নীতির প্রশ্ন শুনে শাহনাজ রুটি ছিঁড়তে পারল না। মন উদাস করে নিচু সুরে বলল। নীতি কথাগুলো শুনে পদে পদে চমকে যাচ্ছিল। অসুস্থ অবস্থায় আসল কারণটা অনুমান করতে তৎক্ষণাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে দ্রুত মাহাতিমের দিকে তাকালো। অমনি গলা শুকিয়ে এলো ওর। মাহাতিম তখন প্লেটের দিকে তাকিয়ে সাংঘাতিকভাবে রুটিটা মুচড়ে ফেলছিল। হাতের ভয়ঙ্কর পৃষ্ঠতে রুটিটা টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাচ্ছিল। নীতি ঠোঁট ভিজিয়ে মাহাতিমের দিকে দৃষ্টি রেখে পানির গ্লাসে চুমুক দিল। গলাটা ভেজানো ভীষণ দরকার, ভীষণ দরকার। সন্ধ্যা থেকেই বাড়ির অবস্থা থমথমে। ডাক্তারের ওষুধে জ্বর কমে না মেহনুরের। জ্বরতপ্ত অবস্থার জন্য লাল হয়ে গেছে শরীর। চেহারার অবস্থাও বেশ বিবর্ণ। একদিনের মধ্যে শরীরের সব সুস্থতা যেন হারিয়ে গেছে ওর। সকাল থেকেই পেটে কিছু পড়েনি মেহনুরের। মা ও বড় মা খাবারের জন্য প্রচুর জোরাজুরি করেছে, কিন্তু জ্বরাক্রান্ত মেহনুর কিচ্ছু মুখে তুলেনি। হান্নান শেখ আদরের নাতনিকে এ অবস্থায় দেখতে পারছিলেন না। বুকটা হাহাকার করে ছটফট করছিল ওনার। ডাক্তারকে এ পর্যন্ত 4 বার ডেকে ফেলেছেন তিনি, কিন্তু প্রতিবারই মোস্তফা ডাক্তার বিরক্ত গলায় বলছেন সকাল পর্যন্ত অপেক্ষা করতে। যদি অবস্থার আরও খারাপ হয় তাহলে দ্রুত শহরে ট্রান্সফার করতে হবে। এদিকে মার্জাও জোর করে বৃদ্ধ হান্নানকে কিছু খাওয়াতে পারলেন না। নিরুপায় হয়ে বসে আছেন বাবা মশাইয়ের সাথে। শাহনাজ, সাবা ও সুরাইয়া মেহনুরের পাশে বসে আছে। শাহনাজ ওর মাথার কাছে বসে একের পর এক তপ্ত কাপড় পানিতে চুবিয়ে কপালে পট্টি করছে। এদিকে সুরাইয়ার হাতে এখন শাহনাজের ফোন। সুরাইয়া এক মনে সেটা নিয়ে বাংলা নাটক দেখছে। সাবা বিরস মুখে বসে থাকতেই হঠাৎ শাহনাজের পানে তাকিয়ে বলে, বুবু, ওকে কবিরাজ বাড়ি নিয়ে গেলে হয় না? ডাক্তারের টোটকায় তো
জ্বরই কমছে না। এমন করে চলতে থাকলেও যে কঙ্কাল হয়ে যাবে জানো তো। শাহনাজ কথাটা শুনেই চিন্তায় ডুব দিল। জ্বরাক্রান্ত মেহনুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। ভাবতেই চট করে সাবার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল। শাহনাজের ক্যাটক্যাট কথায় চুপ হয়ে গেল সাবা। ফোন থেকে মুখ তুলে সরু চোখে তাকালো সুরাইয়া। সুরাইয়ার অমন দৃষ্টি দেখে শাহনাজ চুপচাপ নিজের কাজে মগ্ন হলো। কিন্তু সুরাইয়া চুপ রইল না। নিজের মায়ের নামে অমন কথা কোশমিনকালেও সহ্য করতে পারে না সুরাইয়া। তাই ফোনটা বিছানায় রেখে সজাগ দৃষ্টিতে শাহনাজের দিকে তাকালো, গমগমে গলায় বলল,